খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 14 তারিখ বুধবার জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। ঘরে ঢুকে মারবো, বাঁচার কোনো সুযোগও দেব না, জঙ্গিদের উদ্দেশ্যে ফের হুঙ্কার প্রধানমন্ত্রীর। দুর্ভাগ্য আমার যে পুত্র সুখ হয়নি, পুত্র শোক হলো। রিঙ্কুর ছেলের মৃত্যুতে বেদনাগ্রস্ত দিলীপ ঘোষ। টেস্ট অবসরের পরের দিনই স্ত্রী অনুষ্কাকে নিয়ে বৃন্দাবনের আশ্রমে হাজির বিরাট কোহলি। বাণিজ্য বন্ধের হুমকিতে কি যুদ্ধ বন্ধ হলো? ট্রাম্পের দাবি নিয়ে প্রশ্নে কি জবাব দিলেন ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র? রঘুনাথগঞ্জে বজ্রাঘাতে প্রাণ গেল 2 ব্যক্তির, হাসপাতালে ভর্তি আরও এক। তৈরি হতে চলেছে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের কবলে পড়বে কলকাতা, কি জানালো আবহাওয়া দপ্তর? যদি সিন্ধু নিয়ে সমস্যা না মেটে, সিন্ধু জলচুক্তি ঘিরে ফের পাকিস্তানের যুদ্ধের হুমকি, মোদির কড়া বার্তা। জল আর রক্ত একই সঙ্গে বইতে পারে না। 100 টাকা ধার শোধ না করায় বন্ধুকে খুন, দেহ উদ্ধারের 48 ঘন্টার মধ্যে কিনারা পুলিশের। সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্টের অভিযোগে গ্রেফতার যুবক, চাঞ্চল্য আসানসোলে। অভিনন্দনের কথা মনে আছে তো? পাকিস্তানের হাতে আটকে থাকা জওয়ানকে ফেরাতে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিয়েছিলেন, জঙ্গি হামলা হলে কোনো ছাড় নেই। যে সরকার জঙ্গিদের মদদ দেবে তাদেরও একই চোখে দেখবে ভারত। পাকিস্তানের উদ্দেশ্যে একাধিক কড়া বার্তা পাঠানো হয়। গতকাল জলন্ধরে আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে বক্তব্য রাখার সময়ও সেই একই সুরে প্রধানমন্ত্রী আরও একবার পাকিস্তান ও পাক মদতপুষ্ট জঙ্গিদের উদ্দেশ্যে হুঙ্কার ছাড়লেন, ঘরে ঢুকে মারব, বাঁচার কোনো সুযোগও দেব না। প্রধানমন্ত্রীর কথায় যে পাকিস্তানি সেনার ভরসায় এই জঙ্গিরা বসেছিল, ভারতের সেনা, বায়ুসেনা, নৌসেনা পাকিস্তানি সেনাকে ছারখার করে দিয়েছে। আপনারা পাকিস্তানি সেনাকে বুঝিয়ে দিয়েছে, পাকিস্তানে এমন কোনো ঠিকানা নেই যেখানে বসে জঙ্গিরা স্বস্তিতে থাকতে পারবে। ঘরে ঢুকে মারব, বাঁচার কোনো সুযোগও দেব না। আমাদের ড্রোন মিসাইলের কথা ভেবে পাকিস্তানের কয়েকদিন ঘুম হয়নি। পাকিস্তানকে উপযুক্ত জবাব দেওয়ায় ভারতীয় নিরাপত্তা বাহিনীর উচ্ছ্বসিত প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আজ আমাদের নতুন এবং অত্যাধুনিক প্রযুক্তির সক্ষমতা আছে, যার মোকাবিলা করতে পারবে না পাকিস্তান। গত দশকে বিশ্বের সেরা প্রযুক্তি পৌঁছেছে ভারতীয় বায়ুসেনা এবং আমাদের অন্যান্য বাহিনীতে, কিন্তু আমরা সকলেই জানি যে নতুন প্রযুক্তির সঙ্গে সঙ্গে বড় চ্যালেঞ্জও আসে। একটা জটিল এবং উন্নত সিস্টেমের ভারসাম্য রাখা, দক্ষতার সঙ্গে তার পরিচালনা করার জন্য বিশেষ দক্ষতার প্রয়োজন। আপনার প্রযুক্তিকে কৌশলের সঙ্গে জুড়ে দিয়েছেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন যে এই খেলায় আপনারা চমৎকার। আমাদের ড্রোন মিসাইলের কথা ভাবলে পাকিস্তান অনেক দিন ঘুমোতে পারবে না, বলেন প্রধানমন্ত্রী। অপারেশন সিঁদুর নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রী বলে, এটা সাধারণ সামরিক অভিযান নয়, এটা ভারতের নীতি, উদ্দেশ্য এবং সিদ্ধান্ত গ্রহণের সখ্য। ভারত বুদ্ধ ও গুরু গোবিন্দ সিংজির দেশ। যখন আমাদের মেয়েদের, বোনেদের সিঁদুর মুছিয়ে দেওয়া হলো, আমরা জঙ্গিদের ঘরে ঢুকে তাদের পিষে দিলাম। সন্ত্রাসের প্রভুরা বুঝতে পেরেছে যে ভারতের দিকে চোখ তুললে কেবল ধ্বংস এবং বিধ্বংসী প্রভাব পড়বে। হুঙ্কার ছাড়েন প্রধানমন্ত্রী। আপনাদের ভালোবাসায় দুর্গাপুর সংবাদ আজ এগিয়ে চলেছে। আমরা দেখছি অনেকেই আমাদের নিয়মিত খবর শুনছেন, কিন্তু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। আপনাদের কাছে আমাদের একটি ছোট্ট অনুরোধ, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিদিনের সঠিক ও নির্ভরযোগ্য খবর সবার আগে পান। আজকের লক্ষ্য 5000 নতুন সাবস্ক্রাইবার। আপনাদের একটা ক্লিক আমাদের আরও এগিয়ে নিয়ে যেতে পারে। সাথে থাকুন, সত্যের পাশে থাকুন, দুর্গাপুর সংবাদের সঙ্গে থাকুন। তাদের বিয়ে হয়েছিল মাত্র 1 মাস আগে, তার মধ্যেই জীবনে নেমে এলো ভয়ঙ্কর বিপর্যয়। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের স্ত্রী এবং মহিলা মোর্চার নেত্রী রিঙ্কু মজুমদারের আগের পক্ষের ছেলে প্রীতম দাশগুপ্ত ওরফে সৃঞ্জয়ের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মঙ্গলবার সকালে নিউটাউনের একটি আবাসনের ফ্ল্যাট থেকে 28 বছরের প্রীতমের নিথর দেহ উদ্ধার হয়। জানা যায়, রাতে এক বান্ধবী এবং এক বন্ধু তার সঙ্গেই ছিলেন। সকালে অচৈতন্য অবস্থায় প্রীতমকে পান তারা। এরপর তার বান্ধবী রিঙ্কুকে ফোন করেন। সঙ্গে সঙ্গে রিঙ্কু পৌঁছে যান ফ্ল্যাটে। ছেলেকে গাড়িতে করে নিয়ে যান হাসপাতালে, কিন্তু চিকিৎসকরা জানান বহু আগেই মৃত্যু হয়েছে তার। মৃত্যুর কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।
প্রীতম আত্মহত্যা করেছেন নাকি অন্য কোনো শারীরিক সমস্যা তা নিয়ে প্রথমে জল্পনা শুরু হয়। পরে জানা যায় তার প্যানক্রিয়াসে ইনফেকশন ছিল। হৃৎপিণ্ড, কিডনি এবং লিভারের আকার স্বাভাবিকের চেয়ে বড় ছিল। চিকিৎসকদের অনুমান উচ্চ রক্তচাপ থেকে মৃত্যু হয়ে থাকতে পারে। এখনই সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পুলিশের অনুমান হাসপাতালে আনার প্রায় 4 ঘন্টা আগে মৃত্যু হয় তার। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত চলছে। এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেন দিলীপ ঘোষ। তিনি বলে, এটা এমন একটা ঘটনা যার বর্ণনা দেওয়া যায় না। আমি কিছুই বুঝতে পারছি না। পুত্র সুখ আমার হয়নি, আজ পুত্র শোক পেলাম। মা রিঙ্কু মজুমদার জানিয়েছেন, রবিবারই মা দিবসে প্রীতম কেক কেটেছিলেন, উপহার দিয়েছিলেন। মঙ্গলবার সকালে তার মামার সঙ্গে দুর্গাপুর যাওয়ার কথা ছিল। তার আগেই এই ঘটনা ঘটে যায়। মাত্র একদিন হয়েছে বিরাট কোহলি তার টেস্ট ক্রিকেট থেকে অবসরের কথা সরকারিভাবে ঘোষণা করেছেন। এরপর মঙ্গলবার বিরাট এবং তার পত্নী অনুষ্কা শর্মা গেলেন বৃন্দাবন ভ্রমণে। বিরাটের সঙ্গে এই ভ্রমণে রয়েছেন তার 2 সন্তানও। সংবাদ সংস্থার সূত্রে খবর, কোহলি পরিবার প্রেমানন্দ মহারাজের আশীর্বাদ নিতেই বৃন্দাবনে এসেছেন। তবে এবারে প্রথম পরিবার নিয়ে বৃন্দাবন ভ্রমণ নয় বিরাটের। এর আগেও পরিবারের সদস্যদের নিয়ে বিরাটকে বৃন্দাবন ভ্রমণে আসতে দেখা গিয়েছে। বিরাট অনুষ্কার এই বৃন্দাবন সফরের ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। উল্লেখ্য, বিগত কয়েকদিন আগে প্রথমে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন রোহিত শর্মা। তার অবসরের মাত্র দিন কয়েক বাদে রোহিতের মতন বিরাটও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন এবং সোমবার কিং কোহলি আনুষ্ঠানিকভাবে তার অবসরের বার্তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সবাইকে জানিয়েও দেন। ভারত পাক উত্তেজনার সময় ট্রাম্প দাবি করেছিলেন তার বাণিজ্য হুমকিতেই যুদ্ধবিরতি, কিন্তু ভারতের বিদেশ মন্ত্রক সেই দাবি সম্পূর্ণভাবে খারিজ করে দিয়েছে। কি বলছে নয়াদিল্লি? কি বলেছিলেন ট্রাম্প? চলুন জানি বিস্তারিত। ভারত ও পাকিস্তানের মধ্যে যখন যুদ্ধবিরতির পরিস্থিতি তৈরি হচ্ছিল, সেই সময় আমেরিকার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছিল ভারতের, কিন্তু সেই আলোচনায় বাণিজ্য সংক্রান্ত কোনো কথাই হয়নি। একথা স্পষ্ট জানিয়ে দিল ভারতের বিদেশ মন্ত্রক। মঙ্গলবার মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, 7ই মে অপারেশন সিঁদুর শুরু হওয়ার পর থেকে 10ই মে যুদ্ধবিরতি পর্যন্ত আমেরিকার সঙ্গে কূটনৈতিক স্তরে বারবার আলোচনা হয়েছে, কিন্তু সেই আলোচনায় বাণিজ্য কোনোভাবেই ছিল না। এর আগেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ভারত ও পাকিস্তান দুপক্ষকেই তিনি স্পষ্ট জানিয়ে দেন, যদি সংঘর্ষ বন্ধ না হয় তবে আমেরিকা কোনো বাণিজ্য করবে না। আর সেই হুঁশিয়ারির জেরেই 2 দেশ যুদ্ধ থামাতে বাধ্য হয়। ট্রাম্প বলেন, আমরা বলেছিলাম বন্ধ করুন যুদ্ধ, তাহলে আমরা আপনাদের সঙ্গে বাণিজ্য করব, আর না হলে কিছুই করব না। তিনি আরও দাবি করেন, যুদ্ধ বন্ধের অন্যতম কারণই নাকি বাণিজ্য। তবে ভারত একরকম স্পষ্ট করেই জানিয়ে দিল এই দাবি ভিত্তিহীন। ট্রাম্প আগেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছিলেন। পরে পাকিস্তান ও ভারতের তরফে আলাদা করে সরকারি বিবৃতি আসে। এই ইস্যুতে বিরোধীরা মোদী সরকারকে কাজ করায় তুললেও এখন ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিল, আমেরিকার সঙ্গে কেবল কূটনৈতিক আলোচনাই হয়েছিল, বাণিজ্য নিয়ে নয়। রাজ্য জুড়ে রয়েছে দুর্যোগের পূর্বাভাস। জেলায় জেলায় চলছে ঝড় বৃষ্টি। এরই মধ্যে এবার মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃত্যু হলো 2 ব্যক্তির। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। মৃত্যু হয়েছে সাবিরুল শেখ, বয়স 38, এবং জয়ন্ত রায় নামে 2 ব্যক্তি। এর মধ্যে সাবিরুল শেখের বাড়ি রঘুনাথগঞ্জের মোহাম্মদপুরে, অন্যদিকে জয়ন্ত রায়ের বাড়ি মালদহে। স্থানীয় সূত্রে খবর, এদিন নিজের বাড়ি থেকে কিছুটা দূরে কলেজ মাঠে খেলা দেখতে এসেছিলেন সাবিরুল, কিন্তু মাঝে আচমকা ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। দুর্যোগের মধ্যেই তিনি ওই এলাকাতে একটি জায়গায় আশ্রয় নেন, কিন্তু মুহূর্তেই বাজ পড়ে ওই জায়গায় সঙ্গে সঙ্গে জ্ঞান হারান তিনি। এলাকার বাসিন্দারাই তাকে উদ্ধার করে তড়িঘড়ি জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কোলে ঢলে পড়েন সাবিরুল। অন্যদিকে মালদহ থেকে রঘুনাথগঞ্জের বাঘা এলাকায় চাষের কাজের জন্য এসেছিলেন জয়ন্ত রায় নামে ওই ব্যক্তি। কাজের মাঝে আচমকা বাজ পড়ে, বজ্রাঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনিও। আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া 2 পরিবারে। তবে শুধু এই 2 জন নয়, বজ্রাঘাতের জেরে আরও 1 ব্যক্তি আহত হয়েছেন রঘুনাথগঞ্জে। আহত অবস্থায় ভর্তি জঙ্গিপুর হাসপাতালে। 16 থেকে 22 মের মধ্যে পূর্ব মধ্য বঙ্গোপসাগরের ওপর তৈরি হতে পারে গভীর নিম্নচাপ। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, নিম্নচাপটি ঘনীভূত হয়ে তা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদদের মতে, বিগত 5 বছরে মে মাসে এই ধরনের তৈরি হওয়া প্রত্যেকটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
তাই এবারেও নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে, এই আশঙ্কা একেবারেই উড়িয়ে দিচ্ছেন না তারা। তবে ঘূর্ণিঝড় কি হানা দেবে কলকাতায়? আবহাওয়াবিদ HR বিশ্বাস টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বলে, এখনই নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। আগামী 3-4 দিনের মধ্যে আমরা আরো স্পষ্ট ধারণা দিতে পারবো। পরিসংখ্যান বলছে বিগত 5 বছরে 2020 সালের সুপার সাইক্লোন আমফানের পর থেকে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ ওড়িশা উপকূলে একাধিক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছে। এই অঞ্চলে ঘূর্ণিঝড়ের ঘনত্ব ইতিহাসে সর্বাধিক বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর পিছনে কি কারণ থাকতে পারে তাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা এর কারণ হিসাবে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধিকেই দায়ী করছে। অন্যদিকে মঙ্গলবার সহ আগামী 5 দিন দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। সোমবার রাতেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টি হয়েছে। মঙ্গলবার থেকেও একই পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। পাকিস্তানের সঙ্গে বারবার যুদ্ধবিরতি ও শান্তি চুক্তির কথা হলেও বাস্তবে সন্ত্রাসবাদ ও হুমকির রাজনীতি বন্ধ হয়নি। সম্প্রতি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়েছে, সন্ত্রাসবাদ ও আলোচনা একসঙ্গে চলতে পারে না। জল আর রক্ত একই সঙ্গে বইতে পারে না। পাকিস্তানের সঙ্গে যদি কোনো আলোচনা হয় তা হবে শুধুই সন্ত্রাসবাদ ও পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। এই অবস্থার মধ্যেই ফের একবার উত্তেজনা ছড়ালো পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে। তিনি এক সংবাদ মাধ্যমে বলেন, ভারত যদি সিন্ধু জলচুক্তি নিয়ে সন্তোষজনক সমাধানে না আসে তাহলে যুদ্ধবিরতি বজায় রাখা যাবে না। এমন হলে এটিকে যুদ্ধ ঘোষণার সমান ধরা হবে। এই প্রথম নয়, অতীতেও পাকিস্তান সিন্ধু জলচুক্তি নিয়ে একাধিকবার ভারতকে হুমকি দিয়েছে। 1960 সালের এই চুক্তি নিয়ে পাকিস্তানের রাজনৈতিক মহল বারবার ভারত বিরোধী সুর চড়িয়েছে। পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো একবার বলেছিলেন, সিন্ধু আমাদের ইতিহাস, আমাদের অস্তিত্ব। যদি কেউ সিন্ধুতে আঘাত হানে রক্ত গঙ্গা বইবে। তবে ভারত সরকার স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, সিন্ধু জলচুক্তি নিয়ে ভারতের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি। পাকিস্তানের পক্ষ থেকে যতই হুমকি আসুক না কেন, ভারত শান্তি চায়, কিন্তু সন্ত্রাসবাদের জবাব দিতে জানে। সাম্প্রতিক অপারেশন সিঁদুরে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত। সেনা, বায়ুসেনা ও নৌসেনার সম্মিলিত অভিযানে পাকিস্তানের সন্ত্রাসবাদী ঘাঁটি খুঁড়িয়ে দেওয়া হয়েছে। মোদির হুঁশিয়ারি ও সেনার কড়া পদক্ষেপের পরেও পাকিস্তানের আচরণে বদল নেই। এখন দেখার জলচুক্তি নিয়ে জল কোন দিকে করায়। ধার নেওয়া 100 টাকা কিছুতেই শোধ করছিল না যুবক। ঝগড়ার মধ্যেই ওই 100 টাকা নিয়ে বিবাদের জেরে ওই যুবককে খুন করেছিল পাওনাদার বন্ধু। উলুবেড়িয়ার ইটভাটায় যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। দেহ উদ্ধারের 48 ঘন্টার মধ্যে খুনের ঘটনার কিনারা করল শ্যামপুর থানার পুলিশ। অভিযুক্ত ওই বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম স্বপন দাস। রবিবার বিকেলে শ্যামপুর থানার গড়চুমুকথারি এলাকার বারকলিয়ায় প্রদীপ মণ্ডল নামে এক যুবকের মৃতদেহ পাওয়া যায়। প্রায় 3 দিন ধরে ওই যুবক নিখোঁজ ছিলেন। ওই ইটভাটায় মাটি চাপা অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। শ্যামপুর থানার পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। তদন্ত শুরু করে প্রদীপের বন্ধু স্বপন দাস নামে এক যুবককে সোমবার বিকেলে গ্রেফতার করে পুলিশ। ধারাবাহিক জিজ্ঞাসাবাদ করতেই একসময় ভেঙে পড়ে ধৃত। খুনের কথা স্বীকার করেছে সে। পুলিশ জানিয়েছে, প্রদীপের থেকে 100 টাকা পেত স্বপন। দীর্ঘদিন হয়ে গেলেও সেই টাকা প্রদীপ ফেরত দিচ্ছিল না। এ নিয়ে মাঝে মধ্যে দুই বন্ধুর মধ্যে বিবাদও হয়েছে। জানা গিয়েছে, প্রদীপ এবং স্বপন দুজনেই ইটভাটার শ্রমিক। একই এলাকায় তাদের বাড়ি। পুলিশ জানিয়েছে, দিন কয়েক আগে তারা দুজনে একসঙ্গে বসে মদ খায়। তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। পথে সেই পাওনা 100 টাকা নিয়ে দুজনের মধ্যে ঝগড়া এবং পরে মারামারি শুরু হয়। তখনই দুজনে পড়ে যায়। অভিযোগ, সেখানেই স্বপন প্রদীপকে গলা টিপে খুন করে। যদিও কবে ঠিক ওই খুন হয়েছে সেই নিয়েই ধন্দে আছে পুলিশ। ওই ইটভাটাতেই কি মদ্যপান করা হয়েছিল, সেসব প্রশ্নের উত্তর চাইছে পুলিশ। মৃতদেহ উদ্ধার হয় 11 তারিখ বিকেলে। মৃতদেহে পচন ধরেছিল। পুলিশের অনুমান কয়েকদিন আগে খুনটা হয়েছিল। গতকাল মঙ্গলবার ধৃতকে উলুবেড়িয়া আদালতে তোলা হয়। বিচারক ধৃতকে 6 দিনের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। পেহেলগাঁও কাণ্ডের পর ভারত পাকিস্তান সম্পর্ক যখন আরও তলানিতে, তখনই একের পর এক ভারত বিরোধী পোস্টে উত্তপ্ত হচ্ছে সামাজিক মাধ্যম। সীমান্তে যুদ্ধের ছায়া আর দেশের ভিতরে বিষ ছড়ানোর ষড়যন্ত্র, এই দুই মিলে পরিস্থিতি আরও জটিল করে তুলছে।
এই আবহে এবার আসানসোলের বারাবণী থেকে গ্রেপ্তার করা হলো শরীফ মীর নামে এক যুবককে। অভিযোগ, সে সামাজিক মাধ্যমে ভারত বিরোধী পোস্ট করেছিল। বারাবণী থানার মদনপুর গ্রামের বাসিন্দা শরীফ জামুরিয়ার এক বেসরকারি কারখানায় কাজ করত। তার পোস্টে উত্তেজনা ছড়ায় এলাকায়, ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। এরপর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সোমবার রাতে তাকে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোনও। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে চাইছে, কেন এমন পোস্ট, কারা এর সঙ্গে জড়িত, কোনো জঙ্গি সংস্থার প্ররোচনা রয়েছে কি? মঙ্গলবার ধৃতকে তোলা হয়েছে আসানসোল আদালতে। পুলিশ হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। এই ঘটনায় আবার প্রমাণ হলো, সংঘর্ষ বিরতির মুখেই থেমে নেই দেশবিরোধী প্রচেষ্টা। একের পর এক রাজ্যে এরকম পোস্ট সামনে আসছে, বাংলাও তার ব্যতিক্রম নয়। এর আগে বাঁকুড়ায় পাকিস্তান জিন্দাবাদ পোস্ট করে ধরা পড়ে যায় এক যুবক, যার বাড়ি মুর্শিদাবাদে। সে স্থানীয়ভাবে জিনিস ফেরি করত। আদালত তাকে 10 দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে। আরও একটি ঘটনা পূর্ব বর্ধমানের দাইহাটে মিলন শেখ নামে এক রাজমিস্ত্রি ফেসবুকে ভারত বিরোধী পোস্ট করে পুলিশের চালে। পুলিশ তাকে 4 দিনের হেফাজতে নিয়েছে এবং খতিয়ে দেখছে তার সঙ্গে অন্য কোনো চক্র জড়িত কিনা। এই সব ঘটনা ইঙ্গিত দিচ্ছে দেশবিরোধী চক্রান্ত চালানোর পেছনে রয়েছে সুপরিকল্পিত নকশা। প্রশাসনও তার মোকাবিলায় কড়া নজরদারি চালাচ্ছে। অভিনন্দন বর্তমানের কথা মনে আছে? কিভাবে বায়ুসেনা পাকিস্তানি ফাইটার বিমানকে গুলি করে নিচে নামিয়ে এনেছিলেন, পরে পাকিস্তান এই জওয়ানকে আটকে রেখেছিল। তবে তার খেসারত সে দেশ কিভাবে দিয়েছিল তার সকলের জানা। ভারতের চাপে মাথা নত করে এই সেনা অফিসারকে ফিরিয়ে দিয়েছিল পড়শি দেশ। এবারেও সেই একই ভুল করেছে তারা। বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে আটকে রেখেছে, কিভাবে ফিরবেন তিনি? এবার সেই নিয়েই মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী সতীশ দুবে। সঙ্গে মনে করিয়ে দিলেন অভিনন্দন বর্তমানের কথাও। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে আরও চিন্তায় পূর্ণমের পরিবার। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণমের স্ত্রী রজনীকে আশ্বাস দিয়েছেন ফিরিয়ে আনার। আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনার ব্যাপারে তৎপরতা দেখিয়েছে। এরপর মঙ্গলবার আটক হওয়া বিএসএফ জওয়ানের প্রসঙ্গে মন্তব্য করেন কয়লা ও খনি দফতরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সতীশ চন্দ্র দুবে। তিনি বলেন, আমি নিশ্চিত উনি বেরিয়ে আসবে, একদম নিশ্চিত ওনাকে বের করে আনা হবে। সার্জিক্যাল স্ট্রাইকের সময় অভিনন্দন বর্তমানের কথা মনে আছে তো? আমি নিশ্চিত আমার ভাই ফেরত আসবে। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। খবরগুলো আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সঠিক খবর শোনার জন্য দুর্গাপুর সংবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।